হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আদিবা খানের হাতে তেঁতুল গোলা দেখে কুদ্দুস আহমেদ ভ্রু খানিকটা কুঁচকে তাকিয়ে আছে। গম্ভীর গলায় প্রশ্ন করল, এগুলো কি বানিয়েছ? তেঁতুল, বিট লবণ, পানি দিয়ে হাইপার টেনশন নামার ঔষধ বানিয়েছি। মজা করছো আমার সাথে? আমাকে কি তোমার গরু মনে হয়? এক যোগ কিভাবে খাব আমি? সাথে আমিও খাব? কুদ্দুস আহমেদ বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে আদিবা খানের তেঁতুল খাওয়া ভারী অন্যায় কাজ। আদিবা খান সোফাতে বসলেন। শাড়ির আঁচলে কপালের ঘামটুকু মুছে 2 গ্লাসে তেঁতুল পানি ঢেলে একটি দিল কুদ্দুস আহমেদের হাতে, আরেকটি নিজে নিয়ে ধকধক করে খাচ্ছে। বুকের ভিতরে এখনো ধরাস ধরাস করছে তার। কি ছেলে যে পেটে ধরেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বিকালে তিনি আলমারিতে কাপড় ভাঁজ করে তুলে রাখছিলেন। ঠিক তখনই ফায়াজ তার রুমে যায়। পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার মা, তুমি জানো তোমার এই ছেলে তোমাকে কত ভালোবাসে? মনে মনে খুশি হলেও সন্দেহ লাগে আদিবা খানের কাছে। মনের ভিতর থেকে ভাঙ্গা ক্যাসেট প্লে হয়ে বলছে, অতিভক্তি চোরের লক্ষ্মণ গো। তিনি ফায়াজের হাত ছাড়িয়ে সামনে এনে বলল, আজ মায়ের প্রতি এত ভালোবাসা? মতলব কি হুম? ফায়াজ একটা হাসি দিয়ে বলল, অনেক ব্রেন তো তোমার। ঠিক বুঝে গেছ, মতলব ছাড়া আসিনি। আদিবা খানের মনটা তখন ফাটা বেলুনের মতো চুপসে যায়। রাগী কণ্ঠে বললেন, তা কি মতলব শুনি একটু। ফায়াজ তার হাত ধরে নিয়ে খাটে বসিয়ে নিজে নিচে বসল। আদিবা খানের কোলে মাথা রেখে বলল, খিমা, তোমার কি নাতিপুতির মুখ দেখার শখ জাগে না? আদিবা খান ভরকে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে কঠিন গলায় বলল, এসব কি কথা ফায়াজ? আমার ছেলে মেয়েকে কি এখনো বিয়ে দিয়েছি যে নাতিপুতির মুখ দেখব? ফায়াজ নিরস মুখে চোখ তুলে কিছুক্ষণ চেয়ে থেকে বল, বিয়ে দেও না কেন তাহলে? বিয়ের বয়স হোক আগে, এখনো নাক টিপলে দুধ বের হবে। ফায়াজ চোখ মুখ কুচকে বল, ছিমা, আমি 2-6 বছরের বুড়া হয়ে গেছি। কয়দিন পরে তোমার ভাই বলবে ছেলে বুড়া হয়ে গেছে, মেয়েকে তার কাছে বিয়ে দিব না ঘু। আদিবা খান হতভম্ব চোখ ছোট ছোট করে সন্দেহী গলায় বললেন, ভাই বলবে মানে? তুই কি শান্তা বা মিমকে নিয়ে কিছু ভাবছিস? আসলে মা, তোমার বুদ্ধি অনেক কম। মানুষ বিরিয়ানি রেখে কি পান্তা ভাত নিয়ে ছুটে? তাহলে কি মেহেরিমা? সবার নাম বলতে পারছো, ছোট জনের নাম বলতে পারলে না? আদিবা খান এবার বাকরুদ্ধ। কথা হারিয়ে বসে আছেন তিনি। দাঁতে দাঁত চেপে বলল, ও তোর থেকে কম হলেও 10 বছরের ছোট। আমি জীবনেও তোর মামাকে বলবো না। ফায়াজ কয়েক সেকেন্ড থম মেরে বসেছিল। হাত দিয়ে চুল ব্যাক ব্রাশ করতে করতে বলল, মা, কয়দিন আগে যে তোমার বান্ধবীর মেয়ের বিয়ে হয়েছে তখন বাবা তোমাকে 1300 টাকা দিয়েছে একটা ফিল্টার কিনে বিয়েতে দেওয়ার জন্য, কিন্তু তুমি করলে কি? কানের দুল দিলে বান্ধবীর মেয়েকে। এটা রহস্য কি হুহু? আদিবা খানের কলিজার পানি শুকিয়ে লাফালাফি করা শুরু করেছে। বুকের ভিতর ছলাৎ ছলাৎ শব্দ করছে। মাথার উপরের ফ্যানটা মনে হচ্ছে এক্ষুনি তার মাথায় ভেঙে পড়বে। সংকটাপন্ন অবস্থা তার। কতক্ষণ ঝিম ধরে থেকে মনে মনে কঠিন কিছু কথা প্রস্তুত করছিল। ঠিক তখনই ফায়াজ ফিসফিস করে বলল, এখন এটা বলো না যে এগুলো তোমার জমানো টাকা। কারণ ফায়াজ কখনো প্রমাণ ছাড়া কথা বলে না। তোমার কিপটা জামাইয়ের গুপ্ত জায়গা থেকে যে 20,000 টাকা সরিয়েছ তার ভিডিও আমার কাছে আছে। বলেই উচ্চস্বরে হেসে দিল। আদিবা খানের বুকের ভিতর হাহাকার করে উঠল। কি খেয়ে যে এই ছেলেকে পেটে ধরেছে তার মাথায় আসে না। মাথা তার ভনভন করে ঘুরছে। পায়ের তলার মাটি মনে হয় এখন উত্তপ্ত লাভায় পরিণত হয়েছে। তিনি হতভম্ব, বাকরুদ্ধ। চুরি করতে গিয়ে ছেলের কাছে ধরা খাওয়া নিশ্চয়ই ভালো কথা নয়। লোকে ঠিকই বলেছি, 10 দিন চোরের 1 দিন গেরস্তের গু। তার খাট্টুস জামাইয়ের হাতের তলানি দিয়ে 1 ফোঁটা পানিও পড়ে না গু। তিনি হতাশা ভরা এক দীর্ঘশ্বাস ছাড়ল। নরম চোখে ফায়াজের দিকে চেয়ে দেখে সে মিটিমিটি হাসছে। হাসিটা এখন তার গায়ে যা লানি ধরিয়ে দিল। কিন্তু কিছু করার নাই, শত্রুকে বড় পিড়িটা দিতে হয়। মা, তুমি এমন হাঁসফাঁস করছো কেন? আশ্চর্য। বাপ, তোর জন্য কি পৃথিবীতে মেয়ের অভাব পড়ছে? বাচ্চা কাচ্চার দিকে নজর যায় কেন বল আমারে? ফায়াজ সোজা হয়ে বসল।
ক্ষীণ স্বরে বলল, তোমার ভাতিজি তো অনেক লম্বা, বাচ্চা বাচ্চা লাগে না তো? তবুও তার বয়স তো কম। তোমার হিটলার ভাই আধা বুইরা ব্যাটা ধরে আনছিল, তবুও তো তারা রাজি ছিল। তুমি আর বাবা কথা বলে দেখো, আমি এত কিছু জানি না। বিয়ে করতে মন চাচ্ছে, বিয়ে করিয়ে দেও আমাকে গি। নির্লজ্জের মতো নিজের বিয়ের কথা জানিয়ে ফায়াজ আর এক সেকেন্ডও দাঁড়ায় না। কথাগুলো ভাবতে ভাবতে আদিবা খান আরেক গ্লাস তেঁতুল গোলা খায়। কুদ্দুস আহমেদ বেগকে লের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে শুধু। তিনি বুঝে গেছেন মির্জাফরটা আদিবাকেও থ্রেট দিয়েছে, তবে জিজ্ঞেস করতে পারছে না। আদিবা যদি ঘুরিয়ে প্রশ্ন করে, তোমাকে কি বলেছে, তখন কি উত্তর দিবেন তিনি? এই ভয়ঙ্কর ঘটনা জীবনেও বলতে পারবেন না। দুজনের কেউ কাউকে প্রশ্ন করল না, কেবল একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে হতাশ হতাশ দীর্ঘশ্বাস ফেলেছে। সন্ধ্যা পর্যন্ত বসে বসে দুজনে মিলে এক জগ তেঁতুল গোলা শেষ করেছে। ঘামিয়ে টামিয়ে এখন কিছুটা স্বস্তি লাগছে। অর্ণব এগিয়ে যায় দরজা খুলতে। ভয়ে তন্নির আত্মা শুকিয়ে যায়। সে দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। ভয়ার্তক গলায় অর্ণবকে বলে, প্লিজ। অর্ণব বাঁকা হেসে এক হাত তন্নির মাথার উপর দিয়ে দরজায় রাখে, আরেক হাত পেটের কাছ দিয়ে দেয়ালে রেখে একটু ঝুঁকে তন্নির মুখোমুখি হয় এবং বলে, আমি যা বলবো মেনে নিতে হবে। তন্নি চোখ বন্ধ করে ফেলে। অর্ণবের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে তার মুখমণ্ডলে। অস্বস্তি হচ্ছে। থেমে থেমে তন্নি বলে, কি মানব? যা বলবো, ইয়েস ওর নো। বেশি তোতলানো কথা শুনলে চুমু খেতে মন চায়। তখন আবারও তারেক ডেকে ওঠে, তন্নি, কানে হেডফোন লাগিয়েছ? দরজা খুলো, তোমার ফোন আমি নিয়ে নিব। বাবার কর্কশ গলায় শব্দে তন্নি ফট করে বলে, ঠিক আছে, সব মানব। এখন লুকিয়ে পড়ুন। তন্নির মুখে ফু দিয়ে অর্ণব সরে আসে। জানালার পাশে লাগানো পর্দার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তন্নি মনে মনে বাহাবা দেয় অর্ণবকে, খুব বাহহ বেড়ার বুদ্ধি আছে গু। জোরে জোরে দুটো শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দেয় তন্নি। তারেক রাগী দৃষ্টিতে তাকায় তার দিকে। তারেকের পেছনেই রয়েছে বিচ্ছু তামিম। সে গন্ধ শুকে শুকে বলে, রহস্যের গন্ধ পাচ্ছি। তারেক প্রথমে তামিমকে ধমক দেয়, চুপচাপ যাও এখান থেকে, ঘুমাও গিয়ে। তামিম মুখ বাঁকিয়ে চলে যেতে গিয়েও থেমে যায়। তারেক এবার তন্নিকে বলে, এত দেরি কেন হলো? বাবা, ঘুমুচ্ছিলাম। তোমাকে না বলেছি দরজা খোলা রেখে ঘুমবে? আকাশ মেঘলা, ঝড় বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকালে তো আবার ভয় পাবে। তামিম জিভ দেখিয়ে বলে, ভিতুর ডিম একটা। বাবা বলো, আমি তোমার বীর পুরুষ না? হ্যাঁ, তুমিই তো আমার বীর পুরুষ। ওয়াশরুমে গেলেও 3 জন সাথে যেতে হয়। তামিমের মুখখানা চুপসে যায়। তন্নি মিটমিট করে হাসে। বাবা, কথাটা এখানে বলেছ, এখানেই যেন থাকে। পাশের বাড়িতেই আমার গার্লফ্রেন্ড থাকে। কোনোমতে ও যেন জানতে না পারে আমি একা হিসু করতে ভয় পাই, না হলে ব্রেকআপ করে দিবে। তারেক তামিমের কান টেনে ধরে, বাদর ছেলে, তোর গার্লফ্রেন্ড আজকে বের করব আমি। তামিম বাবার হাত থেকে কান ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, তুমি পারবে না বাবা, কারণ ও আমার হৃদয়ের নিচে ফুসফুসের পেছনে নাড়িভুড়ির আড়ালে চুপটি করে লুকিয়ে আছে। তাকে তুমি খুঁজেই পাবে না। তারেক তামিমের কান আরও একটু শক্ত করে চেপে ধরে চেঙ্গদোলা করে তাকে নিয়ে যায়। তন্নি কিটকিটিয়ে হেসে ওঠে, এত হেসো না শোনা, চুমু খেতে ইচ্ছে করে। তন্নি চমকে চট করে পেছনে তাকায়। অর্ণব তার পাশেই দাঁড়িয়ে আছে। তন্নি চোখ বড়বড় করে বলে, আপনি এখানে কেন আসলেন? বাবা দেখে ফেললে কি হবে? অর্ণব তন্নিকে হাত ধরে টেনে রুমে এনে দরজা বন্ধ করে দেয়। তারপর নরম খাটে চিকটাং হয়ে শুয়ে বলে, কি আর হবে? তোমার বাপ আমার চুলও ছিঁড়তে পারবে না। তন্নি কথা বলে না। ইতোমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তন্নি বেশ চিন্তিত। বৃষ্টির স্রোত বাড়লে অর্ণব যাবে কি করে? আর না গেলে তন্নির কি হবে? ওইদিকে তাকিয়ে লাভ নেই। আমি যাচ্ছি না আজ। তন্নি কাদো কাদো হয়ে ফ্লোরে বসে পড়ে। আপনি এমন কেন করেন? অর্ণব হাতের উপর মাথা ঠেকিয়ে তন্নির দিকে তাকিয়ে বলে, কেমন করি? সারাক্ষণ আমায় মুশকিলে ফেলে দেন। আপনি না গেলে আমি ধরা খেয়ে যাব। আর ধরা খেলে বাবা খুব বকবে। তুমি বলতে চাচ্ছ আমি চলে গেলে তোমার ভালো হয়? হ্যাঁ।
অর্ণব এক লাফে উঠে বসে। তন্নিও দাঁড়িয়ে যায়। অর্ণব তন্নির হাত টেনে তাকে কোলে বসিয়ে কোমর জড়িয়ে ধরে। তন্নি মাথা নুইয়ে ফেলে। কি কর? তন্নির পুরো বাক্য শেষ হওয়ার আগেই অর্ণব গলায় মুখ ডুবিয়ে দেয়। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে তন্নির গলা। দিশেহারা হয়ে ওঠে তন্নি। দুই হাতে ঠেলেও অর্ণবকে সরাতে পারে না। অতঃপর হাল ছেড়ে দুই হাতে চুল মুঠো করে ধরে অর্ণবের। চোখের কুর্নিশ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তন্নির আশকারা পেয়ে অর্ণবের পাগলামি বেয়ে যায়। গলা হতে ঠোঁট নামিয়ে নিতে যায় নিচের দিকে, তখনই কিছু একটা মনে পড়ে। তাই চট করে তন্নির গলায় রগের পাশে থাকা কালো কুচকুচে তিলটাতে কামড় দিয়ে তন্নিকে বিছানায় বসিয়ে সরে আসে। তন্নি গলায় হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। বল দেখটা, পাগল করে ছাড়বে আমায়। তন্নির মাথায় চাটি দিয়ে জানালা হতে লাফ দিয়ে চলে যায় অর্ণব। চোখের সামনে হতে অর্ণব বিলীন হয়ে যেতেই অনুভূতির জোয়ার থেকে বেরিয়ে আসে তন্নি। চট করে উঠে জানালার কাছে যায়। ততক্ষণে গাড়ির কাছে চলে গিয়েছে অর্ণব। কালো রঙের গাড়ির সাদা লাইট জ্বলে ওঠে। সেই লাইটের আলোতে একটুখানি দেখা মেলে অর্ণবের। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে তন্নির। আজকে সে একদম শিওর কি ওই বিলাই চোখওয়ালা সুদর্শন পুরুষটি তাকে পছন্দ করে কি। স্কুলের গেইটের সামনেই দেখা মেলে অর্ণবের। অথৈকেও দেখা যাচ্ছে অর্ণবের পাশে দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতরে আর্থি। তন্নিকে দেখেই অথৈ দৌড়ে এগিয়ে আসে। তন্নি, চল চল, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু কোথায় যাব? সারপ্রাইজ, চল তো। ক্লাস করব না? না। অথৈ টেনে টুনে তন্নিকে গাড়িতে বসায়। অর্ণব ড্রাইভিং সিটে বসে গেছে। তন্নির দিকে ভুল করেও তাকাচ্ছে না। তন্নি আর চোখে তাকিয়েছে কয়েকবার। মিনিট 20 মধ্যে গাড়ি থেমে যায়। কাজী অফিস সাইন বোর্ড টাঙানো। তন্নি চিন্তায় পড়ে, বিয়েটা কার? ফের অথৈ তাকে টেনে টুনে নিয়ে যায় ভেতরে। বসিয়ে দেয় অর্ণবের পাশে। হুজুর লোকটা অনবরত কলম চালিয়ে কিছু লিখে চলেছে। এখানে অথৈ আর্থি ব্যতীত রয়েছে সোহাগ আর আশিক। তারা ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছে। তন্নি বুঝে উঠতে পারছে না ঠিক কি হচ্ছে। তোর আর আমার বিয়ে হচ্ছে গাধা।